২০২৪ সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১ বছর পূর্ণ হয়েছে। এই সময়ে কেউ হারিয়েছেন তার প্রিয়জনকে, কেউ ফিরিয়ে এনেছেন নিজের আত্মপরিচয়ে, কেউ কেউ এখনো বয়ে বেড়াচ্ছেন অপূর্ণতার বোঝা, কোনো কোনো প্রশ্নের এখনো মেলেনি উত্তর। আমরা ফিরে তাকাতে চাই সেই দিনগুলোর দিকে, যেই দিনগুলোতে একটা পুরো প্রজন্ম বুক ভরা সাহস নিয়ে রাস্তায় নেমেছিল। এটি একটি অলিখিত সত্য যে সক্রিয়ভাবে অংশগ্রহণের কারণে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে অনেক মানুষকে চিহ্নিত করা হয়েছিল। সেই চিহ্নিতের তালিকায় বাদ পড়েনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরাও। আজ আমরা কথা বলবো তাদের সঙ্গে যারা আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন, যাদের জীবন হঠাৎ করেই থমকে গিয়েছিল। আজ আমরা তাদের মুখেই শুনবো সেই সময়ের গল্প, ভয়, প্রতিজ্ঞা এবং প্রতিরোধের এক অবিস্মরণীয় অধ্যায়, এবং জানবো 1 বছর পর তারা কি ভাবেন নিজেকে, দেশকে এবং সেই আন্দোলনকে ঘিরে। বুয়েট মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ক্লাব থেকে আমি আছি আপনাদের সাথে, জায়েদ হাসান শান্ত। আমাদের সাথেই থাকুন। আচ্ছা, আমরা প্রথমেই আপনার পরিচয়টা জানতে চাচ্ছি একটু। জি। আমি নাফিস ইকবাল নাফিম। পড়াশোনা করতেছি বুয়েট কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে এবং আমি ২২ ব্যাচ। আচ্ছা। তো আপনি কিভাবে এবং কোন সময় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আ হলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা তো শুরু হয় ১লা জুলাই। তবে সেই সময় থেকেই আমার ফোকাসে ছিল আন্দোলনটা। আমি আন্দোলনটা তখন ফার্মগেটে হচ্ছিল এবং আমি যখন ফার্মগেটে টিউশনে যেতাম ডেইলি। আমি দেখতাম বাট তখনও সেটা এত ম্যাসিভ রূপ ধারণ করেনি। বেসিক্যালি ১৫ জুলাই যেদিন বুয়েট ফার্স্ট এ আন্দোলনে যুক্ত হয় হুম, হুম। তখন থেকে আমি যুক্ত আন্দোলনের সাথে ৫ অগাস্ট পর্যন্ত। এবং তখন থেকেই শুরুর বেশ কয়েকদিন আমি ঢাকাতে এবং তারপর আমি আমার নিজের হোম টাউনে পুরো সময়টা আমি অ্যাক্টিভ ছিলাম। আচ্ছা, আচ্ছা। তো আপনি কবে শুনতে পেলেন যে গ্রেপ্তারের তালিকায় আপনার নাম আছে, এবং এই তথ্যটি সর্বপ্রথম আপনাকে কে দিয়েছিল? আ ডিরেক্টলি আমি এই স্পেসিফিক ইনফরমেশনটা পাইনি। তবে আন্দোলনের একদম শেষ ভাগে যখন আন্দোলন এ এক হাসিনা এবং তার রেজিম একদম শক্তভাবে দমন করার চেষ্টা করছিল। আগস্টের যে ৫ দিন ক্রুশাল যে মুহূর্তটা সেই মুহূর্তে আ ২ তারিখ, ২রা আগস্ট এবং ৪ঠা আগস্ট এই ২ দিন আমার কাছে আমার এলাকার আওয়ামী লীগের বড় নেতা এবং পুলিশের এসআই এর কাছ থেকে বেশ কয়েকবার কল আসে। আ আমি আমি সেই সময় আসলে জিনিসগুলো রিয়ালাইজ করতাম যে এই মুহূর্তে আননোন নাম্বারের কলগুলো পিক করাটা রিস্কি। তবে বেশ কয়েকটা কল আসার পর আমি নিজে একবার কল ব্যাক করি। কল ব্যাক করার পর আমি যখন কলটা রিসিভ করলাম আমি একটু সারপ্রাইজড হলাম যে তারা আমার নাম, আমার ভার্সিটি, ইভেন আমি কোথায় থাকি সবই তারা জানে। সো আমি ওই মুহূর্তেই বুঝি যে আসলে আমি টার্গেটেড। আমি টার্গেটেড এবং এই আরকি। আচ্ছা, তো যখন শুনতে পেলেন যে ওই তালিকায় আপনার নাম আছে, জি। তারা যখন আপনাকে ফোন করল, তখন মানে এই তথ্যটা জানার পরে আপনার ১ম প্রতিক্রিয়াটা কি ছিল? আ ফার্স্ট প্রতিক্রিয়া বলতে আমি নরমালি ছিলাম। কারণ এক্সপেক্টেড ছিল আসলে। এক্সপেক্টেড থাকার কারণ হচ্ছে আমি বুয়েট ছেড়ে যেদিন আমার বাসায় যাই, তারপর থেকে আমি আমার এলাকায় আন্দোলনে ছোটখাটোভাবে যুক্ত ছিলাম। তো আমার বাসা গাজীপুর। আমার যে স্থানীয় ফ্রেন্ড তাদের মাধ্যমে আমি পরিচিত হতে পারি গাজীপুরের যে সমন্বয়ক তার সাথে। এবং সেই ভাইয়ের সাথে আমাদের বেশ কয়েকদিন চলাফেরা হয় এবং ভাইয়ের সাথে আমরা আ Zoom এ মিটিং করি। আমরা সামনাসামনি বসে মিটিং করি এবং তখন আসলে এক্সপেক্টেড ছিল যে কোন না কোন সময় আমার নামটা আসবেই। সামনে আসবে। কারণ তখন এরকম একটা কথা শোনা যাচ্ছিল যে নেট অফ ছিল তাও যেভাবে যোগাযোগ করা যায় সবার সাথে জানা যাচ্ছিল যে আ বিভিন্ন জায়গায় লিস্ট করা হচ্ছে। আশেপাশে ছাত্রদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। সো তখনই ভাবছিলাম যে আসলে আ কোন না কোন সময় আমার নামটা আসবে এবং যখন কলটা আসে অতটাও সারপ্রাইজড হইনি। একটু মানে ভয় তো আপনি কাজ করে। আগে থেকে মোটামুটি একটা সিউর অবশ্যই হ্যাঁ, ছিলেন যে সিউর আপনার ছিলাম যে নামটা আসতে কখনো পারে না এখানে। কখনো আসতেও পারে। আচ্ছা। সো সেই দিনগুলোতে মানে জুলাই আন্দোলনের সময়গুলোতে আপনি নিজেকে মানসিকভাবে কিভাবে নিজেকে ঠিক আ রাখতেন? মানসিকভাবে আসলে আ নেট অফ থাকার সময় তো বোঝাই যাচ্ছিল কি ধরনের ম্যাসাকার চলছে দেশে। তবে চেষ্টা করছিলাম যতটা কাম থাকা যায়। বন্ধু-বান্ধবের সাথে কনট্যাক্ট রাখছিলাম, ফ্যামিলির খোঁজখবর নিচ্ছিলাম, আন্দোলনে সক্রিয় ছিলাম। প্রতিনিয়ত যারা কাছের ফ্রেন্ড, যারা এলাকা ভিত্তিক ফ্রেন্ড এবং যারা দূরে আছে বুয়েটের ফ্রেন্ড তাদের সাথে কনট্যাক্ট রাখছিলাম। সব মিলিয়েই আরকি। ওকে। সো গত বছর তো জুলাই আন্দোলন হয়েছে। ওই জি। সময় আপনার সবচেয়ে ভয়াবহ রাত্রির কথা কি মনে আছে? আ ভয়াবহ আসলে ১৫ জুলাই থেকে ৫ আগস্টের প্রত্যেকটা রাতই ভয়াবহ। তবে যদি স্পেসিফিক বলতে হয় তাহলে ১৭ জুলাইয়ের রাত। ১৭ হুম, জুলাইয়ের হুম। রাতটা আমার জন্য একটু স্পেশাল কারণ হচ্ছে ১৭ জুলাই আমরা বুয়েটের আন্দোলন শেষ করে আমরা যখন হলে ফিরি, তার ঠিক ৪০ থেকে ৪৫ মিনিট পর ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগ হামলা করে সাধারণ শিক্ষার্থীদের হুম, উপর। হুম, হুম। এবং বিকালবেলা আমি আ আমাদের যে সেন্ট্রাল গ্রুপ সিএসবি সেখানে দেখতে পাই যে আ আমাদের বুয়েটের বেশ কয়েকজন টিউশনে গিয়ে তাদের উপর হামলা হয়েছে। হুম, হুম। স্পেশালি ফার্মগেটে এবং আমি ওই মুহূর্তে ফার্মগেটে টিউশন করাতাম। তো আমি
ওইদিনও বিকালে আমার টিউশনের স্কেডিউল ছিল। আমি সাহস করে গেলাম ফার্মগেট। আল্লাহর রহমতে আমি সহি সালামত হলে ব্যাক করি। সো প্ল্যান ছিল যে ভাইদের সাথে 19 এর যে ভাইরা ছিলেন ভাইদের সাথে কথা হয়েছিল যে যতদিন পর্যন্ত ঢাকা ভার্সিটি এখানে আছে আমরা তাদের সাথে আছি। আমি প্রাইভেট শেষ করে এসে আমি একটা বড় রকমের শক খাই। আমি আমাদের হলের গার্ডের টেবিলে দেখি আমাদের রাত ১০ টার মধ্যে হল ছাড়তে হবে। এটা বলা হয়। প্রভোস্ট স্যারের সাথে আমরা কথা বললাম। প্রভোস্ট স্যার বললেন ডিরেক্টলি বললেন যে, "তোমাদের রাত ১০ টা পর্যন্ত দায়িত্ব আমাদের। এরপর তোমাদের সাথে কি হবে সেটা তো আমাদের জিম্মেদারি না।" আমরা খুবই অবাক হই আসলে কথাটাতে। তারা আমাদের এখানকার লোকাল গার্ডিয়ান। তাদের থেকে এরকম কথা আসলে এক্সপেক্টেড না। তাও তখন আমাদের কেউ হল ছাড়েনি আসলে। তখন রাত অ্যাপ্রক্সিমেটলি ৮টা কি ৯টা বাজে। আমরা তখন 19 এর কিছু ভাই যারা আন্দোলনের সামনে ছিলেন, তাদের সাথে কথাবার্তা বলি, ভাইদের সাথে বসি এবং ভাইদের আশ্বস্ত করি যে, "ভাই আপনারা থাকলে আমরা আছি।" তখনও আমাদের বুয়েট তো বন্ধ, হলে হুম, হুম, ১২০-১৩০ জনের মতো মানুষ হবে সর্বোচ্চ। হুম, হুম, হুম। আ আস্তে, আস্তে দেখলাম ভাইরা বলল, "তোমরা হল ছাড়ো।" কারণ সন্ধ্যা থেকে ঢাকা ভার্সিটি থেকে আমি যখন টিউশন থেকে ব্যাক করে আমি দেখছিলাম অনেকে আস্তে, আস্তে হল ছেড়ে দিচ্ছে। জিনিসটা ব্যথিত করে। তো রাত ১০টার দিকে আমার বন্ধুরাও ২-১ জন বের হয়। তখন আমরা দেখলাম আমার হল থেকে পলাশীর রাস্তায় ছাত্রলীগের পোলাপানকে হাতে অস্ত্র নিয়ে ছোটানতে দেখি। তো ভাইয়ের সাথে কথা বললাম। ভাই বললেন, "তোমরা ধীরে সুস্থে বের হও। তোমরা হল ছেড়ে যে যার গন্তব্যে যাও।" রাত ১০টা তখন মনে হলো যে রাস্তাটা এখন সেফ হবে না। আমরা আ অলমোস্ট রাত ৩টা পর্যন্ত জেগেছিলাম অ্যান্ড রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত ওই মুহূর্তটা আমার মনে হয় জুলাই আন্দোলন আমার জন্য সবচেয়ে জঘন্য একটা সময় ছিল। কারণ কষ্টে এবং রাগে নিজের হাতেও কিছু ছিল না করার মতো। তো সেই মুহূর্তে রাত ৩ টার সময় আমি এবং আমার এক ফ্রেন্ড আমরা ডিসাইড করলাম আমরা এখন বের হব। আর রাত ৩ টার সময় যানবাহন পাওয়াটাও দুরূহ। না, আমরা অনেকটা। উবার কল করলাম। সেই উবার পিক করতেও প্রায় ৪০ মিনিট। কেউ আসবে না। একজন পিক করার পর তাকে কল দিয়ে রিকোয়েস্ট করে আনালাম। এবং রাত ৩:৩০ ৪টার দিকে আমরা হল ছেড়ে বের হলাম। তো আ যেখানে ১৬ তারিখ আবু সাঈদ শহীদ হলো সেখানে আমি যখন হল ছেড়ে পালিয়ে যাচ্ছি এটা আ খুবই লজ্জাজনক আমার মনে হয় আমার জন্য। এবং ওই তো আমাদের শ্রদ্ধেয় দর্শকদের উদ্দেশ্যে কি আপনি বলতে চান শেষে? আ আ যদি বলতে চাই আসলে আমাদের জুলাইয়ের সময়ে যে ঐক্যবদ্ধ অবস্থাটা আমাদের ছিল, আমাদের দলমত নির্বিশেষে সব রাজনৈতিক দল আমরা যে এক ছিলাম, আমি চাই এটা আমরা অটুট রাখি। এটা অটুট না রাখলে আসলে আমাদের নিজের মধ্যে অনেক শত্রু আছে এবং বহির্বিশ্বের অনেক শত্রু আমাদের ক্ষতি করার জন্য ওঁত পেতে বসে আছে। তো আমরা দলমত নির্বিশেষে সবাই এক থাকবো। বাংলাদেশের জাতীয়তার প্রশ্নে আমরা কোনো আপোস রাখবো না। এটাই। থ্যাংক ইউ। তো নাফিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আশা করি আমাদের সামনের দিনগুলো অনেক ভালো যাবে। ধন্যবাদ। আসসালাম। আচ্ছা, আমি ১ম এ আপনার পরিচয়টা জানতে চাচ্ছি। আমার নাম হচ্ছে ইউসাব। আমি পড়াশোনা করতেছি বুয়েটে, সিএসই ডিপার্টমেন্টে এবং ব্যাচ ২২। ছিলেন আচ্ছা। আন্দোলনে। তো আপনি আপনার কিভাবে আন্দোলনের সময় এমন কি কোনো চ্যালেঞ্জ মনে হয়েছে যেটা আপনার জন্য কোনো খুব বেশি কঠিন ছিল ওই চ্যালেঞ্জ গুলো? চ্যালেঞ্জ বলতে আসলে ফার্স্ট অফ অল আমি হলে রেসিডেন্ট ছিলাম না। আমি ছিলাম হচ্ছে বাসায় থাকতাম। আমার বাসা ছিল হচ্ছে বাসাবোতে। আর দেখা যেত হচ্ছে আমি আন্দোলন করতে আসতাম হচ্ছে এই শাহবাগ এরিয়াতে। সো বাসাবো থেকে শাহবাগ মোটামুটি ভালো একটা ডিসট্যান্স। ৭ থেকে ৮ কিলোমিটারের মতো রাস্তা। তো দেখা যেত প্রতিদিন এই রাস্তাটা পার দিতে গিয়ে হচ্ছে আমার অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করা হইতো। তখন দেখা যেত হচ্ছে মেট্রো রেল দিয়ে আসা ডিফিকাল্ট ছিল অনেক সময়। সো দেখা যেত হচ্ছে রাস্তা দিয়ে আসতাম। তো এমনও দিন গেছে যে রাস্তা দিয়ে মেট্রো রেল আসতেছি তো একটা সময় পর গিয়ে বন্ধ হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। তো এমন সময় গেছে যে আমি রাস্তার মধ্যে আসতেছি, দেখি ওইদিকে ছাত্রলীগ হচ্ছে মারামারি করতেছে বা পুলিশ এসে ধাওয়া দিতেছে। সো এই ধরনের অনেক চ্যালেঞ্জ ফেস করে আসা লাগছে। এছাড়া তো হচ্ছে ৫ আগস্টের দিন হচ্ছে আমি আটকে গেছিলাম হচ্ছে ঢাকা মেডিকেলে। আমি হচ্ছে আন্দোলন করতে আসতেছিলাম। যেহেতু হচ্ছে সেদিন আমাদের চূড়ান্ত আন্দোলন ডাক দেওয়া হয়েছিল। সো আমি আসতেছিলাম শাহবাগের দিকে। বাট শাহবাগ পর্যন্ত আমি আসতে পারিনি। আমি দেখা গেছে হচ্ছে ঢাকা মেডিকেলের সামনে এসে হচ্ছে পুলিশের বাধায় আটকে গেছি। দেখা গেছে ঢাকা মেডিকেলেই ছিলাম ১:৩০ পর্যন্ত। সো চ্যালেঞ্জ গুলো বলতে গেলে এরকম ছোটখাটো চ্যালেঞ্জই আসলে। খুব বড় চ্যালেঞ্জ বলব না। সো সেই দিনগুলোতে আপনি নিজেকে মানসিকভাবে কিভাবে সামলিয়ে রাখতেন নিজেকে? আ অ্যাকচুয়ালি মানসিকভাবে সামলানোর ব্যাপারটা আসলে একটু কঠিনই ছিল। হুম, যেহেতু হুম, হচ্ছে হুম, ক্রমাগত আসতেছে মৃত্যু নিউজ আসতেছে। হুম। এদিকে আবু সাইদ ভাই মারা গেছে। ক্রমাগত শুনতেছি হচ্ছে এতজন মারা গেছে ছাত্র এখানে, মারা ওখানে যাচ্ছে। ছাত্র মারা হ্যাঁ। যাচ্ছে, আহত নিহত করতেছে। সো একটু ভয়ও কিন্তু ছিল। আমার থেকে আমার বাবা-মার এবং আমার ফ্যামিলির ভয়টা আরো বেশি ছিল। হুম, হুম, দেখা হুম। গেছে আমি যেহেতু হচ্ছে বাসায় থাকি, তো বাসা থেকে বের হওয়ার জন্য কিন্তু অনেক মানে বের হইতে হইতো। যে আম্মু মানতেছে না, বা আম্মু বলতেছে যাইস না, আব্বু বলতেছে যাইস না। সো স্টিল দেখা যাচ্ছে হচ্ছে আমি আন্দোলনে আসতেছি। সো আম্মুকে মানানো একটা কষ্ট ব্যাপার ছিল। সো এই যে আব্বু আম্মুর মানা না শুনে যে আপনি আন্দোলনে গিয়েছেন, এখন কি ওইগুলো কথা মনে পড়লে নিজেকে একটু গর্বিত মনে হয় আপনাকে? হ্যাঁ, অবশ্যই। এটা অবশ্যই একটা অন্যরকম ফিলিংস। আম্মুকে একটু প্রায়ই বলি যে, "তুমি সেদিন আমাকে মানা করছিলা। বাট যদি আমি আন্দোলন না করে বাসায় থাকতাম, তাহলে কিন্তু এই জিনিসগুলো মিস করতাম।" অ্যাকচুয়ালি আমি গর্বিত মনে করি যে এরকম একটা জাতির সন্ধিক্ষণের মুহূর্তে আমি এরকম একটা গর্বিত আন্দোলনের সাথে যুক্ত ছিলাম।
আপনার মা বাবাও নিশ্চয়ই আপনার মতো একজন ছেলে পেয়ে তারা সেটা গর্বিত। হ্যাঁ। সো জুলাই আন্দোলন মানে এই আন্দোলন কি আপনাকে পাল্টে দিয়েছে এবং দিয়ে যদি থাকে তাহলে সেটা কিভাবে পাল্টে দিয়েছে আপনাকে? অবশ্যই অনেকভাবে আমাকে ইমপ্যাক্ট করেছে। ফার্স্ট অফ অল হচ্ছে অন্য ৮-১০ টা ছেলের মতোই হচ্ছে পড়াশোনা নিয়ে খুব বেশি হচ্ছে বিজি ছিলাম। হুম, নিজেকে হুম, নিয়ে হুম। ভাবতে বেশি হচ্ছে মনোযোগী ছিলাম। ঠিক আছে? বইতে বেশিরভাগ ছেলে এমন, টু বি অনেস্ট। সো আর দেখা গেছে আন্দোলনের পরে আমি হচ্ছে নিজেকে ছেড়ে দেশ এবং জাতিকে নিয়ে একটু ভাবা শিখেছি। এখন দেখা যায় হচ্ছে প্রতিদিন পড়াশোনা, ল্যাব, প্রেশার অনেক কিছু থাকে। বাট হুম, দেখা যায় হচ্ছে দিন শেষে একটা সময় বরাদ্দ থাকে দেশ জাতির খবর নেওয়ার জন্য। হুম, হুম, সো এই জিনিসটা মনে হয় আমার কাছে আগে ছিল না। যে প্রতিদিন নিয়ম করে দেশের খবর নেওয়া। সো এই জিনিসটা হচ্ছে আমাকে মনে হয় পাল্টে দিয়েছে। হুম, হুম। আপাতমস্তকভাবে আমার মন মানসিকতা অনেকভাবে ইফেক্ট করেছে এই আন্দোলন অংশগ্রহণ। ১ বছর তো হয়ে গেল আজকে আন্দোলনে। সো আপনার কি মনে হয় যে আমাদের একটা আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য কি ফুলফিল হয়েছে? নাকি এখনো সময় লাগবে? সময় তো লাগবেই। আসলে হচ্ছে যুগে, যুগে গড়ে তোলা হচ্ছে অত্যাচারের পিঞ্জি, সেটা ভাঙতে তো অনেক সময় লাগবেই। বাট আমার কাছে মনে হয় যে অনেক সম্ভাবনা ছিল। নতুন হুম, যে হুম, ইন্টারিম হুম। সরকার গঠিত হয়েছিল জি, সেটা অনেক জি। সম্ভাবনা ছিল, অনেক সমর্থন ছিল এবং তারা চাইলেই হচ্ছে আরো অনেক বেশি কাজ করতে পারত। নানান কনটেক্সট এ অ্যাকচুয়ালি হয়ে ওঠে নাই। বাট আমি এখনো আশাবাদী যে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। ইউস আপনি সো শ্রোতা এই ভিডিও দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? বেসিক্যালি যেটা বলবো খুব বেশি কিছু না। বেসিক্যালি যখন জুলাই আন্দোলন আসছিল তখন কিন্তু আমরা সমস্ত জাত-পাত, ধর্ম, বিদ্বেষ, জাতিগত সমস্ত পার্থক্য বিভেদ আমরা অতিক্রম করে আমরা একসাথে আন্দোলনে নেমেছিলাম। এমন ফুটেজ কিন্তু ভাইরাল হয়েছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। হুম, হুম। যে একজন বোরকা পরা মেয়ে এবং ওয়েস্টার্ন ড্রেস হ্যাঁ, পরা মেয়ে হ্যাঁ, হচ্ছে একসাথে আন্দোলনে নামছে। সবাই একসাথে। বাট দেখা গেছে আন্দোলনের পরে হচ্ছে কিন্তু আমরা আবার আমাদের সেই পুরানো যে বিভেদ আমরা জিয়ে উঠতেছি। এখনো আছে আমাদের ১ বছর পার হয়ে গেছে। পুরাতন যে বিভেদগুলো ছিল ১ বছর আগে আমরা কিন্তু হচ্ছে উত্তরণ করে আমরা হুম, একটা হুম, বিগার গোলের জন্য আমরা স্ট্রাগল করছি। এখন কিন্তু আমরা আবার পুরানো অবস্থায় ফিরে আসছি। সো একটা জাতির যদি উন্নতি করতে চাই, আমরা কিন্তু এটা এক্সাম্পল রাখতে পারি জুলাই আন্দোলনকে। একতাবদ্ধ থাকতে হবে একতাবদ্ধতা। আমাদের। সো আমার দর্শক উদ্দেশ্যে এতটুকু আমন্ত্রণ থাকবে যাতে হচ্ছে আমরা পুরো একতাবদ্ধ থাকি এবং সর্বদা হচ্ছে একসাথে মিলে দেশের জন্য কাজ করি। ওকে, ইউসা আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হোক। ধন্যবাদ। ধন্যবাদ। আপনার পরিচয়টা ১ম এ জানতে চাচ্ছি। আমার নাম মুশফিকুর রহমান। আমি বুয়েট ট্রিপলিতে 1 আছি এখন। আমি ২৪ ব্যাচের। আচ্ছা, আচ্ছা। তো আপনি কিভাবে এবং কোন সময় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত ছিলেন? আন্দোলনটা জুলাইয়ের একেবারে শুরু থেকে শুরু হলেও আমি সম্পূর্ণরূপে ওতপ্রোতভাবে আন্দোলনের সাথে জড়িয়ে পড়ি হচ্ছে আপনার আ ঢাবি শিক্ষার্থী কর্তৃক "তুমি কে আমি কে রাজাকার, রাজাকার" স্লোগানটা দেওয়ার পরে। আমার মনে হয়েছিল যে খুবই গ্রাউন্ড ব্রেকিং একটা কাজ ওখানে হয়েছে এবং ওই দিনের পর থেকে আমি আন্দোলনটার পোটেনশিয়াল সম্পর্কে পুরোপুরি অবগত। যে ইন কেস জুলাই যদি ব্যর্থ হতো তাহলে ভবিষ্যতে এই রক্ত যে বৃথা যেত না হুম, সেদিনই সেই হুম। মেসেজটা আমি পাই এবং এরপর থেকে আমি আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। আচ্ছা, আচ্ছা। সো ওই সময়টাতে আপনার কাছে কি, কি চ্যালেঞ্জ নিজের কাছে অনেক কঠিন মনে হয়েছে? যেটা মানে অনেক কঠিন ছিল? আ আন্দোলন যখন চলে তখন আমি হচ্ছে নভোডেম কলেজের শিক্ষার্থী। তো আচ্ছা, আচ্ছা। কলেজে ওই সময়ে হচ্ছে সবকিছু গোছানো, আন্দোলনকে নেতৃত্ব দেয়া ইত্যাদি সম্পর্কে আমরা বেশ কিছু চ্যালেঞ্জ ফেস করি। হুম, হুম। ফার্স্ট অফ অল আমাদের নভোডেম শিক্ষার্থীদের যে আন্দোলনগুলো আমরা হচ্ছে যারা লিড দিত হচ্ছে তারা মেক্সিমামই ছিল নভোডেম ভার্সিটির স্টুডেন্ট এবং তাদের সাথে মাঠ পর্যায়ের কলেজ শিক্ষার্থীদের খুব একটা যোগাযোগ ছিল না। সো হুম, হুম। এসবগুলোকে আরো অর্গানাইজ করা, তৃণমূল থেকে লিডারশিপ পর্যন্ত সবকিছুকে সাজানো গোছানো একটা প্রোগ্রাম সেট করা সে সবকিছুতে যথেষ্ট জটিলতা ছিল এবং আচ্ছা, আচ্ছা। এভাবে সুষ্ঠুভাবে একটা আন্দোলনকে বেগবান করে তোলা এটাই ছিল আমাদের প্রাথমিক চ্যালেঞ্জ। আর এই ক্ষেত্রে কয়েক দিক থেকে আমরা বাধার সম্মুখীন হয়েছি। প্রথমত স্থানীয় আ ছাত্রলীগ, যুবলীগ ক্যাডারদের হুম, পক্ষ হুম, থেকে। হুম। আর স্থানীয় হচ্ছে আমরা তো আ ওখানে আরামবাগে হোস্টেলে থাকতাম যার কারণে আমরা ওখানে অনেকগুলো বাধার সম্মুখীন হই। আম দ্বিতীয়ত হচ্ছে আমরা অনেকে দেখেছি যে আ মধ্যরাতে হচ্ছে ডিবি রেড দিয়ে হচ্ছে আমাদের ছাত্রাবাসগুলো থেকে অনেক শিক্ষার্থীদের ধরে নিয়ে যায়। কি তো ভয়ানক। আ এটা পৈতৃক প্রাণের একটি স্বাভাবিক মৃত্যু। এটার কোন সম্ভাবনাই আমরা তখন দেখি নাই। না। যে এবং গুম, খুন এগুলো এত অহরহ হয়েছিল যে আমার লাস্টটা যে সৎকার শেষ কাজটাও করা হবে এটারও কোন নিশ্চয়তা ছিল না। নিশ্চয়তা ছিল না আসলে। এই দিনগুলো গিয়েছে। সো সেই দিনগুলোতে নিজেকে মানসিকভাবে সামলিয়ে রাখতেন কিভাবে? আমি বলব হোপ। হোপ ইস a good thing. Maybe the best of things and no good thing ever dies. আমরা আশাবাদী ছিলাম যে হয়তো আজকে আমাদের অনেক প্রাণ ঝরছে কিন্তু অদূর ভবিষ্যতে আমরা সে আজাদী, সে মুক্তির হয়তো আমরা দেখবো ভবিষ্যতে। আমরা না দেখলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখবে। যেটা সত্য যেটা মুক্তি সেটা আসবেই। এটাই ছিল আমাদের আশা। এই আশায় আমরা বুক বেঁধেছিলাম। আমাদের অনেক সম্ভাবনা ছিল। অনেক এক্সপেকটেশন ফিল আপ হয়েছে, অনেক কিছু হয় নাই।
কিন্তু আমরা আশাবাদী ছিলাম এবং এই আশায় আমাদের বাঁচিয়ে রেখেছে। তো গত বছর জুলাই আন্দোলনের সবচেয়ে ভয়াবহ রাতটির কথা কি আপনার মনে আছে? ব্যক্তিগতভাবে আমার 18 তারিখের পর থেকে প্রত্যেকটি রাতই ছিল যথেষ্ট ভয়াবহ। আহ, আমি এবং আমার রুমমেট আমরা হচ্ছে রাতের বেলা হোস্টেল ছেড়ে চলে যেতাম, আমাদের এক আত্মীয়ের বাসায় আশ্রয় নিতাম। পরবর্তীতে সকালবেলা আমরা হচ্ছে আবার ফিরে আসতাম, আবার রাতে চলে যেতাম। অনেকটা পলাতক আসামিদের মতো জীবনযাপন করা লাগতো আমাদের। এবং একটি স্বাভাবিক মৃত্যু হবে কিনা, স্বাভাবিক মৃত্যু না হলেও একটি দাফন কাফনের ব্যবস্থা থাকবে কিনা, তার কোনোটির নিশ্চয়তা ছিল না। এবং আজকে রাতে যে ঘুমালে আগামী দিনের ভোরের সূর্য দেখবো, তার কোনো সম্ভাবনা ছিল না। প্রত্যেকটি রাতে ছিল ভয়াবহ। এবং আমাদের সেখানে যে সমস্যাটা হয়েছিল যে ডিবি এবং হচ্ছে পুলিশ লীগ, ছাত্রলীগ, তাদের আহ, রাতে হচ্ছে রেড দিয়ে ছেলেপুলেদের ধরে নিয়ে যাওয়া। তো আমাদের পরিবার পরিজন থেকে আমরা দূরে, আমরা আত্মীয় স্বজনদের থেকে দূরে, আমরা একটা বিচ্ছিন্ন জগতে, নেট বন্ধ, সবকিছু মিলিয়ে পৈতৃক প্রাণের একটি স্বাভাবিক পরিণতি আমরা কখনোই আশা করি নাই। এবং প্রত্যেকটি রাতই আমরা যথেষ্ট ভয়াবহভাবে পার করেছি। সেই সময়ে কি আপনার মনে পড়ে যে আপনার বাবা মা আপনাকে নিয়ে চিন্তিত ছিলেন কিনা, বা কিরকম আপনাদেরকে উৎসাহ দিয়েছেন এই আন্দোলনে? আমার পরিবারের পক্ষ থেকে আমাকে নাই করা হয়েছে আন্দোলনে যাওয়ার জন্য। আমি যখন আন্দোলন চলাকালীন সময়ে আমার পাশের রুমে একজনের হচ্ছে এক গার্ডিয়ান হচ্ছে হোস্টেল অবস্থান করছিলেন। আমার আব্বু হচ্ছে সার্বক্ষণিক তার থেকে খোঁজ নিতেন যে আমি আন্দোলনে গেছি না ঘরে আছি। উনি সবসময় চেষ্টা করতেন যে আমি নিরাপদ থাকি, এবং আমি ওনাকে মিথ্যা বলেই আন্দোলনে যেতাম। তখন একটু গিল্টি ফিল হতো যে ফ্যামিলির কথা শুনছি না। এখন তার জন্য গর্বিত বোধ করি যে এমন একটি ইতিহাসের কাল সন্ধিক্ষণে যদি আমি অংশী না হতে পারতাম তাহলে অনেক কিছু মিস করতাম আসলে। তো জুলাই আন্দোলনের সময় ঘটে যাওয়া এমন একটি ঘটনা যেটা শুধু আপনি মাত্র জানেন, আর মানে আপনি কাউকে বলেননি, এরকম কোন ঘটনা দর্শকদের বলতে চান? জুলাইয়ের সময় আমরা যখন পুরোপুরিভাবে আন্দোলনে এঙ্গেজড হই নাই, আমাদের নটরডেমের তখনকার শিক্ষার্থীরা যখন পুরোপুরিভাবে রাস্তায় নামে নাই, তখনই আমরা আসলে আমি এবং আমার দু একজন বন্ধু আমাদের হোস্টেল থেকে একটা খুবই সুন্দর ঘটনা দেখি। দিনটি ছিল 18 তারিখ। আমরা তখন হোস্টেলে ছিলাম, ছেলেপুলেদের জোগাড় করছিলাম কিভাবে কি করা যায়, মনোবল পাচ্ছিলাম না। কারণ রাস্তায় নিচে আহ ছাত্রলীগ, যুবলীগের ক্যাডাররা টহল দিচ্ছিল, রামদা চাপাতি, এমনকি অনেকের হাতে গানও ছিল। তো আমরা জীবন নিয়ে যথেষ্ট শঙ্কিত ছিলাম এবং মনোবল পাচ্ছিলাম না। ছেলেদেরকে একত্র করছিলাম, এক পা আগাচ্ছিলাম তো 10 পা পিছাচ্ছিলাম। এমন সময় খুবই অভূতপূর্ব একটি ঘটনা আমরা দেখি যে কয়েকটি মেয়ে, আমরা জানি না কোথাকার, রাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল একটা মোড়ে। এবং ছাত্রলীগ, যুবলীগ, ওদের ক্যাডাররা হচ্ছে এবং পুলিশরা মিলে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে। জিনিসটা আমাদের খুবই বিব্রতকর মুহূর্তে ফেলে দেয় যে আমরা ছেলে হয়ে ঘরে বসে আছি, অথচ মেয়েরা তাদের জীবন দিতে রাস্তায় নেমে গেছে। এর পরবর্তীতে আমরা নেমে পড়ি পুরো দমে। আমি আমার হোস্টেলের সকল শিক্ষার্থীদের নিয়ে একসাথে নেমেছিলাম। পরে পরিস্থিতি খুব একটা ভালো হয় নাই, আমরা খুব একটা টিকতে পারি নাই। যেটা হতো সেটা হচ্ছে পুলিশ হচ্ছে ছাত্রদল ছাত্রলীগ মিলে হচ্ছে আমাদেরকে ধাওয়া করতো। তাদের হাতে অস্ত্র ছিল, তাদের হাতে রামদা চাপাতি সহ দেশীয় অস্ত্র ছিল, গান ছিল। আমরা তাদের সাথে দাঁড়াতে পারি নাই ঠিকই, তবে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। এবং এই চেষ্টাই দিন শেষে আমাদেরকে অন্তত এই মেসেজটা দেয় যে আমরা কিছু একটা করেছি। আচ্ছা মুশফিক, তো সেই সময় সরকারের নেওয়া কোন সিদ্ধান্তটি আপনাকে সবচেয়ে বেশি ব্যথিত করেছিল? একের পর এক প্রত্যেকটি সিদ্ধান্তে আমাকে ক্ষুব্ধ করে তুলেছিল। আহ, ক্ষোভের পাশাপাশি যদি আমি বলি কোনটা আমাকে ব্যথিত করেছে, তবে আমি বলবো হচ্ছে মেট্রো রেলের ঘটনা, যেখানে অনেকগুলো প্রাণের বিপরীতে দাঁড়িয়ে একজন মানুষ মেট্রো রেলকে বেছে নিল। সেখানে আমাদের জনগণের অনেকগুলো প্রাণ আসলে মূল্যহীন হয়ে পড়েছে। এটা আমাকে ব্যথিত করেছে। আচ্ছা, সো 1 বছর তো হয়ে গেল আন্দোলনের। আপনার কি মনে হয় আন্দোলনের যে মূল উদ্দেশ্য ছিল একটা দেশকে রিফর্ম করা, সেটা কি মানে এখন পর্যন্ত সম্ভব হয়েছে নাকি আরো সময় লাগবে আপনার মতে? আমি মূলত আন্দোলনের সাথে যখন থেকে এঙ্গেজড হই তখন থেকে আমার যে স্বপ্ন ছিল সেটা হচ্ছে আজাদি, প্রথম স্বপ্ন। দ্বিতীয় স্বপ্ন হচ্ছে একটি নব্য রিপাবলিক, এবং এই দুই সমন্বয়ে হবে একটি নতুন শুরু। আজাদি আমরা পেয়েছি, একটি নব্য রিপাবলিক আমরা পাই নাই। পুরাণের অনেক ভূত এখন আমাদের মাঝে চেপে আছে। একদিনে সেটা সম্ভব না আমরা জানি, তবে আশা রাখতে পারি। আমরা আশা রাখবো ভবিষ্যতের জন্য সেটা হবে। তবে যতটুকু চেয়েছিলাম, একটি মুক্তি মিলবে, লীগের বিচার হবে, পুরাতন সিস্টেম পুরোপুরি ভেঙে পড়বে, আমি মনে করি না তার খুবই অল্প স্বল্প পূরণ হলে পুরোপুরি পূরণ হয়েছে আমি মনে করি না।
আমি এককালে অনেক আশাবাদী ছিলাম, কিন্তু বছর খানেক পার হয়ে যাওয়ার পর লিগের বিচার এখনো হয় না, আপনি দেখতে পেয়েছেন। তো সেক্ষেত্রে আমি কিছুটা নৈরাশ্য ভাব আসলে প্রকাশ করব। সো একদিনে সম্ভব হয়নি, কিন্তু একদিন সম্ভব হবে, এই ইনশাল্লাহ। আশাটা আমি আপনার সাথে করতেই পারি ইনশাল্লাহ সামনে। সো যদি এই ক্যামেরা ফুটেজটা আজ থেকে 20 বছর পর আপনার সন্তান দেখতে পায়, আপনি তার উদ্দেশ্যে কিছু বলতে চান ক্যামেরার দিকে? আমরা জুলাই আমাদের আজাদির জন্য রক্ত দিয়েছি। আমরা একটি সুন্দর দেশের জন্য রক্ত দিয়েছি, একটি নব্য রিপাবলিকের জন্য রক্ত দিয়েছি। তার কিছু ফিল আপ হয়েছে, তার কিছু হয় নাই। ভবিষ্যতের প্রজন্মের জন্য আমার কথা থাকবে এই, যে আজকে আমাদের যতগুলো প্রাণ ঝরেছে তার দু একটি হয়তো সফল হয়েছে, আর অনেকগুলাই বৃথা গেছে। ভবিষ্যতের জন্য আমি এটুকুই বলবো যে রক্তের মূল্যকে বৃথা যেতে দিও না, অন্তত মানুষের রক্তের মুদ্রাস্ফীতি না হোক। মুশফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভবিষ্যৎ সাফল্যমণ্ডিত হোক। সো আপনার পরিচয়টা প্রথমে দিতেন। আমি মোহাম্মদ ফাহাদ হোসেন, বর্তমানে পড়াশোনা করতেছি ডুয়েটের চিকলি ডিপার্টমেন্ট, তৃতীয় বর্ষ। সো গত বছর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনি কিভাবে এবং কোন সময় থেকে যুক্ত করলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে মেইনলি যুক্ত হচ্ছে, সরাসরি যদি আমি বলি, সরাসরি যুক্ত হচ্ছে 15 জুলাই রাতে, যখন হচ্ছে পুরো বাংলাদেশের ছাত্র সমাজ এবং হচ্ছে বুয়েট সহ ঢাকা ইউনিভার্সিটি সবাই একসাথে আমরা রাজপথে নেমে আসি স্লোগানে, যেহেতু বিক্রামীদের রাজাকার রাজাকার। সেইখান থেকে আসলে মাঠের সংগ্রামে যুক্ত হওয়া। কিন্তু এর আগেও যে বুয়েটে যে সকল আন্দোলন হয়েছিল, ছাত্রলীগের বিরুদ্ধে আন্দোলন, আমরা জানি যে হচ্ছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম সহ অন্যান্য যারা আছে তারা হচ্ছে ইমতিয়াজ রাব্বি, আশিক সহ তাদেরকে দিয়ে হচ্ছে বুয়েটের ছাত্রলীগ দোকানে একটা প্রচেষ্টা করা হয়েছে। আর সেই সময় আন্দোলনে আমি মোটামুটি অ্যাক্টিভ ছিলাম। এরপর হচ্ছে আবরার ভাইয়ের হত্যাকারী বিটু কাছে ফিরতে চেয়েছিল, সেই সময় একটা আন্দোলন হয়েছিল। তো বুয়েটে আসার আগে আসলে আমি আন্দোলন সংগ্রামে অতটা অ্যাক্টিভ ছিলাম না, বা দেশের রাজনীতি বলেন, সংগ্রাম বলেন, আন্দোলন বলেন, এগুলো নিয়ে আসলে মাথা ঘামানোর কোনো স্কোপ ছিল না আমার। কিন্তু বুয়েটে আসার পর যেহেতু আমাকে একটা ওপেন ফিল্ড দিছে, দেশের মানুষকে নিয়ে চিন্তা করা, দেশের রাজনীতি নিয়ে চিন্তা করা, আন্দোলন নিয়ে চিন্তা করা, কিংবা অধিকার নিয়ে চিন্তা করার একটা ফিল্ড দিয়েছে। তো বুয়েটে আসার পর থেকেই হচ্ছে আমি এগুলো নিয়ে একটু খোঁজ খবর রাখতে থাকি। এবং তারই চূড়ান্ত পর্যায়ে বলা যায় হচ্ছে 15 জুলাই রাত, সেদিন থেকে আসলে মাঠের আন্দোলনে সরাসরি যুক্ত। তো আপনি এই আন্দোলনের সময় যখন থেকে যুক্ত হলেন, তখন আপনার পরিবার থেকে কি আপনি সাপোর্ট পেয়েছেন? না, আসলে আমার মনে হয় না যে জুলাই আন্দোলনের সময় বাংলাদেশি কোনো বাবা মা নিজের সন্তানকে আসলে এভাবে কোলাকুলি করে, বলবো যে মৃত্যুর মুখে ছেড়ে দিতে চেয়েছিল তখন নিয়ে। তো যখনই আসলে বাসা থেকে আন্দোলনে আসতাম, তখন আসলে বলতাম না যে আন্দোলনে যাচ্ছি, বলতাম যে বাইরে যাচ্ছি, ফ্রেন্ডের সাথে একটু আড্ডা দিব, কথা বলবো, রিফ্রেশমেন্টের বিষয়। কখনই আসলে সরাসরি বলা হতো না যে আমি আন্দোলনে যাচ্ছি। বাংলাদেশে আসলে কোনো বাবা মাই আসলে নিজের সন্তানকে এভাবে মৃত্যুর মুখে। সেই সময় তো অনেক ভয়াবহ রাত আমাদের পার করতে হয়েছে, এরকম মানে একটা স্পেসিফিক ভয়াবহ রাতের কথা কি আপনার মনে আছে যেটা এখন আপনাকে ভাবায়? আসলে জুলাইয়ের প্রতিটা রাতের কথাই মনে আছে। কি বলবো যে আসলে আমার বাসা ছিল নারায়ণগঞ্জ। সো নারায়ণগঞ্জ আমার বাসার পাশে একদম ছিল বিজেপি ক্যাম্প। সো বিজেপি ক্যাম্পেরা প্রতিদিন প্রতি রাতে মানে একটু পরপরই হচ্ছে একটা করে প্লাটুন বের হইতো, আর হচ্ছে রাজপথে যে ছাত্র জনতা ছিল তাদের উপর নির্বিচার করে দিত। আমি হচ্ছে কখনো হয়তো রোডে গিয়ে দেখতাম এইটা, কখনো হয়তো আমার বাসার ছাদ থেকে বিষয়টা লক্ষ্য করতাম। তো প্রতিদিন রাত মানে প্রতিটা রাতে আসলে আতঙ্কে কাটাতাম। তবে 4 আগস্টের রাতে ইসলাম কমার মধ্যে ছিলাম, কারণ হচ্ছে 4 তারিখ হচ্ছে আমাদের বই থেকে একটা কর্মসূচি ছিল শাহবাগে। তো শাহবাগ থেকে হচ্ছে শাহবাগে যাওয়ার পর আসলে এখানে নেটওয়ার্ক জ্যামার ছিল। নেটওয়ার্ক জ্যামার থাকার কারণে আসলে আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছিল, প্লাস যেমন নেটওয়ার্ক ছিল। তো বিকাল 3টা থেকে মোটামুটি আমার ফোন সুইচ অফ। ফোন সুইচ অফ হওয়ার পর হচ্ছে সবাই প্রধান ফাহাদ কোথায়, ফাহাদ কোথায়, পরিবার থেকে যোগাযোগ করে না? পরিবার যোগাযোগ করে পাচ্ছে না, বন্ধু বান্ধব যোগাযোগ করে পাচ্ছে না। তো 4 আগস্ট হচ্ছে আমি হচ্ছে নারায়ণগঞ্জ থেকে হচ্ছে আমি বুয়েটে আসছি কর্মসূচিতে যোগদান করার জন্য। তো আমি হচ্ছে সন্ধ্যার দিকে হচ্ছে আবার শাহবাগ থেকে যখন আমি যাত্রাবাড়ির দিকে যাই, তখন দেখি হচ্ছে যাত্রাবাড়ি নির্বিচারে পুলিশ, সেনাবাহিনী, র্যাব সবাই মিলে হচ্ছে ছাত্র জনতার উপর হচ্ছে গুলি চালানো শুরু করে। এবং আমার সামনেই হচ্ছে 2-3জন স্পট ডেড হয়ে যায়। কারো এইদিকে গুলি লাগে, কারো এইদিকে গুলি লাগে, কারো পেটে গেছে। আমার সামনেই হচ্ছে বিষয়টা। তারপর হচ্ছে চারদিকে হচ্ছে টিয়ার গ্যাস দিয়ে ভরা ছিল। তো আমি হচ্ছে কোনো একটা গলির মধ্যে হচ্ছে কোনোভাবে লুকিয়ে টুকিয়ে হচ্ছে যাত্রাবাড়ি ক্রস করে হচ্ছে ড্যামরার মধ্যে দিয়ে হচ্ছে আমি নারায়ণগঞ্জের মধ্যে পড়ি, ঠিক আছে। তো ওই দিন ওই বিকালে ওই সিনারিটা দেখার পর ওই রাতটা আসলে আমার ট্রমার মধ্যে ছিলাম, যে আমার সামনে 2টা মানুষ 3টা মানুষ এভাবে মরে গেলো, আমি কিছুই করতে পারলাম না। আর দেশে হাজার হাজার ছাত্র জনতা এভাবে রক্ত দিচ্ছে, কিন্তু
এই শেখ হাসিনা স্বৈরশাসন আদৌ কি পতন হবে কিনা, নাকি সে আরো ধরনের কেউ নিশ্চিত ছিল না। কেউ নিশ্চিত ছিল না আসলে। 5 তারিখে আমি এই সেনাবাহিনীর ওই নিউজ শোনার পরও আসলে যে আমি স্তব্ধ হয়েছিলাম যে আসলে কি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, আসলে কি তার শাসনের অবসান হয়েছে। So, আসলে খুবই আসলে কমার বিষয়। তো সেই ট্রমার দিনগুলোতে মানে সেই দিনগুলোতে আপনি নিজেকে মানসিকভাবে সামলে রাখতেন? 16 জুলাই কিংবা 17 জুলাই পর্যন্ত আসলে আমি হলে ছিলাম বন্ধুদের সাথে। তো বন্ধুরা আসলে একটা ভরসার জায়গা ছিল, তাদের সাথে হচ্ছে একসাথে চলাফেরা, একসাথে থাকা, এটা আসলে মনে সাহস জুগিয়েছে। এর পরবর্তীতে হচ্ছে যখন আমাদের বইটার হলগুলো অফ করে দেয়, তখন হচ্ছে আমার এলাকায় যেতে হয় নারায়ণগঞ্জে আমি বন্ধু বান্ধবের সাথে ছিলাম, তারা আসলে খুবই সাহস জুগিয়েছে সেই সময়। আর পরিবার তো ছিলই। উম, আহ, তাছাড়া আসলে সোশ্যাল মিডিয়াতে মানুষ যে হারে অ্যাক্টিভ ছিল, কিংবা সবাই হচ্ছে নিজেদের জায়গা থেকে সাপোর্ট করতেছিল, সেটা আসলে একটা ভালো লাগার জায়গা ছিল, সেটা আসলে মনে একটা সাহসের সঞ্চার দিয়েছে। সেই জুলাই আন্দোলনের সময় কি তৎকালীন কুয়েত প্রশাসনকে আপনারা পাশে পেয়েছেন? আহ, আমি যদি বলি না, আহ, আমরা বুয়েট প্রশাসনকে পাশে পাইনি। আহ, খুবই দুঃখের সাথে এটা বলতে হচ্ছে। জুলাই শুরুর দিক থেকে আসলে বুয়েটের অল্প কয়েক সংখ্যক শিক্ষক হচ্ছে আমাদের সাথে ছিল আর নিয়মিতভাবে আমাদের সাপোর্ট করেছে, কিন্তু আমরা দেখেছি একটা পোর্শন হচ্ছে ছাত্রলীগকে সাপোর্ট করছে সরাসরিভাবে, এবং আরেকটা পোর্শন ছিল যারা হচ্ছে নিউট্রাল ছিল, তারা আন্দোলনকে নিয়ে কোনো হ্যাঁ বা না এরকম কিছু বলতো না। তো আমার আসলে ঘৃণা বা ক্ষোভ তাদের প্রতি, যারা হচ্ছে সেই সময়ে এত বড় একটা মেসাকার বা হত্যাকাণ্ড দেখার পরেও আসলে কিভাবে ছাত্রলীগ বা আওয়ামী লীগকে অন্ধভাবে সাপোর্ট করে, তাদের প্রতি আসলে আমার এখনো ঘৃণা বা ক্ষোভ। এবং হচ্ছে আমাদের যখন বুয়েটের হলগুলো খালি করে দেওয়া হয়, তখন হচ্ছে বাইরে হচ্ছে ছাত্রলীগের গুন্ডারা হচ্ছে রামদা চাপাতি এবং দেশীয় অস্ত্র নিয়ে হচ্ছে মহড়া দিচ্ছে। তো সেই সময় সেই পরিস্থিতি জেনেও আমাদের বুয়েটের হলের প্রভোস্টরা কিভাবে আসলে ছাত্রদের এইভাবে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল, সেটা আসলে আমার এখন ভাবতেই অবাক লাগে। আহ, সেই জায়গাতে তাদের নিজেদের সন্তান হতো, তারা তারা হয়তো এই বিষয়টা কখনো করতো না। আহ, তবুও আমরা এই মানে এত অন্ধকারের মাঝেও কিছু আমরা স্যারকে পেয়েছিলাম। একজন স্যারের কথা না বললেই নয়, আমাদের বর্তমানে হচ্ছে তো বিসি হাসিফ স্যার হচ্ছে শুরু থেকেই হচ্ছে আন্দোলনে উনি ব্যাপক অ্যাক্টিভ ছিল এবং ছাত্রদেরকে নানাভাবে সাহায্য করে ট্রাই করেছে, এবং হাসিফ সাথে অন্যান্য যারা ছিল তারাও আসলে ছাত্রদের পক্ষেই ছিল বলে। এই আন্দোলন কি আপনাকে পাল্টে দিয়েছে কোনোভাবে? আহ, আহ, হ্যাঁ, বলা যায় বুয়েটে আসার পরেই আসলে আমাকে পাল্টে দিয়েছে। বুয়েটে আসার আগের ফাহাদ আর বুয়েটে আসার পরের ফাহাদ আসলে এক না। আহ, আসলে আগে আর বাংলাদেশের মানুষ নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষ কিংবা বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আসলে আমি কখনো সচেতন ছিলাম না বলা যায়। কিছুটা হচ্ছে পড়ালেখার কাছাকাছি বা সেই সার্কেলের এরাউন্ডে ছিলাম আমি, কিন্তু জুলে আমাকে এইভাবে বলতে দিয়েছে যে আহ, যে কোনো জায়গায় কোনো অন্যায় হলে বা কিংবা দুর্নীতি হলে আমি আসলে প্রতিরোধ করার ট্রাই করি, কিংবা হচ্ছে ভয়েস রেজ করার ট্রাই করি। জুলাই আসলে আমাদেরকে একটা নতুন কণ্ঠস্বর দিয়েছে। আহ, যেই কণ্ঠস্বরকে আসলে আমরা ধারণ করে মনে হয় যে আমি এবং আপনারা সবাই যারা আছেন সবাই আসলে একটা নতুন বাংলাদেশ নির্মাণ করব। তো জুলাই আন্দোলনের তো 1 বছর পূর্ণ হয়ে গেল, আপনি কি মনে করেন এই যে জুলাই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল সেটা গত 1 বছরে পূরণ হয়েছে কি? জুলাই আন্দোলনের যে উদ্দেশ্য ছিল আমি বলবো যে অল্প অল্পটুকু আসলে পূর্ণ হয়েছে, কারণ হচ্ছে জুলাই আন্দোলনের পরবর্তীতে আমরা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছিলাম, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা ছিল। তারা অনেক বড় বড় চেঞ্জেস আনবে। শেখ হাসিনা গত 15 বছরে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ তিলে তিলে নষ্ট করেছে। আমরা তাদের প্রতি একটা বিশ্বাস ছিল যে তারা সেগুলো পুনরুদ্ধার করবে। আমি আসলে জানি না তারা কতটুকু আসলে করতে পেরেছে, তবে যতটুকু মনে হয় যে আসলে খুব একটা অগ্রগতি যে তারা করতে পেরেছে সেরকম না। আহ, আরেকটি ব্যাপার হচ্ছে যে শেখ হাসিনা চলে গেল, কিন্তু তার রেখে যাওয়া আমলাতন্ত্র কিন্তু বাংলাদেশে এখনো রয়েছে। সেই আমলাতন্ত্র সংস্কারে তারা কতটুকু পদক্ষেপ নিয়েছে সে নিয়ে আমি আসলে সন্দিহান। কারণ শেখ হাসিনা না যতটুকু আসলে বাংলাদেশের মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, তার একটা বড় পোর্শন ছিল হচ্ছে বলবো আমলাতন্ত্র। আমরা যারা ছিল তারা হচ্ছে সীমাহীন দুর্নীতিতে লিপ্ত ছিল। কেউ 300 কোটি, 400 কোটি, 500 কোটি, 1000 কোটি টাকা তো কোনো ব্যাপারই ছিল না। এগুলো হচ্ছে তারা পাচার করে করে সুইস ব্যাংকের মতো প্রতিষ্ঠানে তারা রেখে দিয়েছে। আহ, তো আমি বলতে চাই যে আসলে আহ, দেশে আমলাতন্ত্রকে সংস্কার করা দরকার। দেশের নির্বাচন ব্যবস্থা, বিদ্যমান যে নির্বাচন ব্যবস্থা আছে বা নির্বাচন কমিশন আছে, তাদেরকে আসলে আরো সক্রিয়ভাবে কাজ করা দরকার। পুলিশকে আসলে কিভাবে নতুন করে গড়ে ওঠানো যায়, কিংবা তাদের কার্যক্রমকে আসলে কিভাবে জনবান্ধব করা যায় সেটা নিয়ে কাজ করা উচিত। আহ, জুলাই জুলাই আন্দোলনের পরবর্তীতে আসলে যে প্রত্যাশা ছিল তার পুরোটুকু আসলে পরিপূর্ণ না হলেও অল্পটুকু। আপনার কি মনে হয় বাংলাদেশের যে প্রশাসনিক ক্ষমতা, এটা যে সরকারের হাতেই চাক না কেন, তারা কি সবসময় খরগোশ থেকে কচ্ছপের গতি লাভ করে? আপনার কি মনে হয়? আহ, প্রশাসনিক ক্ষমতা আসলে বাংলাদেশে যে আমলারা আছে তাদের মাথায় একটা চিন্তা আছে যে আমি যে দুর্নীতি করি কিংবা আমি যাই করি,
আসলে আমার চাকরিতেও যাচ্ছেন, তো চাকরিটা একটা স্টেবল, এটা একটা মেইন ফ্যাক্টর। তো দেখা যায় তারা জনগণ বান্ধব কাজ না করলেও দেখা যায় তাদেরকে অন্যান্য জেলায় ট্রান্সফার করা হয়, স্থানান্তর করা হয়, চাকরি কিন্তু যায় না। তো তাদের মধ্যে যে যে আত্মবিশ্বাসটা তৈরি হয়েছে সেটাই আসলে আমি বলবো যে আমাদের মূলনীতির অন্যতম একটা কারণ। প্লাস হচ্ছে যে বাংলাদেশে স্বাধীনতার পরবর্তী সময়ে যে কটা গভর্নমেন্ট এসেছে তারা আসলে আমাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করার ট্রাই করছে, কিভাবে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় সেই লক্ষ্যে আসলে তারা আমাদের দিয়ে সেই সকল কার্যক্রম করিয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে আসলে এমন কোনো সরকার নাই যে আসলে আমাদের দিয়ে জনবান্ধব কোনো কাজ করেছে, আমার দেখে তা মনে হয় না। তবে জুলাই পরবর্তী সময়ে তরুণদের প্রতি কিংবা তরুণ যারা এখনো রাজপথে আছে তাদের প্রতি আমি এখনো আশাবাদী। তারা হয়তো কোনো একটা হয়তো বা পজিটিভ চেঞ্জ আনবে। স্যার, তো শ্রদ্ধেয় দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান একটু ক্যামেরার দিকে তাকিয়ে? দর্শকদের উদ্দেশ্যে যদি বলতে চাই যে জুলাই আন্দোলন আসলে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষকে পরিবর্তন করে দিয়েছে। তাদের চিন্তা চেতনা থেকে শুরু করে হচ্ছে তাদের মূলনীতি কিংবা হচ্ছে দেশের রাজনীতির প্রতি যে বিষয়টা, সবগুলো আসলে চিন্তা করে দিয়েছে। আমারও আসলে জুলাইয়ের আগের রূপ আর হচ্ছে পরের রূপ কিন্তু সেম। জুলাইয়ের পরবর্তী সময়ে আসলে আমি দেশের রাজনীতি থেকে শুরু করে মানুষের অধিকার এগুলো নিয়ে খুবই সচেতন। সো আমি দেশের মানুষকে বলবো যে আপনারা নিজ নিজ জায়গায় হচ্ছে যে সকল দুর্নীতিগুলো হয় সেগুলো থেকে রুখে দাঁড়াবেন। প্লাস হচ্ছে নিজের যে অধিকারগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা আদায় করে নেবেন। প্লাস হচ্ছে আপনারা সবসময় ট্রাই করবেন যে কিভাবে এই বাঙালি জাতিকে আসলে বিশ্ব দরবারে আসলে উঁচু করে তুলবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ফাহাদ, আপনার ভবিষ্যৎ সাধন। আপনার পরিচয়টা প্রথমে জানতে চাচ্ছি। আমি হচ্ছে জুবায়ের আহমেদ। আমি বর্তমানে হচ্ছে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ব্যাচ 20 ছাত্র। আচ্ছা, তো আপনি কিভাবে এবং কোন সময় থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত? সমস্যা। আচ্ছা, এই 18 জুলাই কাহিনীতে আমি যেখানে ছিলাম, যে তখন হচ্ছে যেখানে ধাওয়া পাল্টা ধাওয়া সেই জায়গায়, তো প্রায় হচ্ছে আমাদের ওইখানে 3 থেকে 4 ঘন্টা হচ্ছে আমরা ধাওয়া পাল্টা ধাওয়ার সাথে থাকতি। তো এরপর যখন হচ্ছে একদম 2টা-3টা বেজে যায় তপ্ত দুপুর, আমরা হচ্ছে সবার হচ্ছে খুবই ক্লান্ত অবস্থা সেই জায়গাটাতে। তো কিছু মানুষ হচ্ছে আমরা ব্যাক করি, কিছু মানুষ হচ্ছে ওইখানেই ছিল। ওই জায়গায় হচ্ছে আমরা যেই জোনটাতে ছিলাম, রামপুরা গোল চত্বর বলি, এ ব্লকের গোল চত্বর, সেটার পাশেই হচ্ছে আমাদের বিটিভি ভবন ছিল। সেই ভবনটিতে হচ্ছে শুরু থেকেই হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে ঢোকার চেষ্টা করতেছিল, এবং একটা সময় হচ্ছে সবাই সেখানে গেট ভেঙে বিটিভি হচ্ছে মানুষের রাগ ক্ষোভ, 15 বছরের সব রাগ ক্ষোভের কারণে হচ্ছে বিটিভি পুরোপুরি একদম তছনছ করে ফেলে হয় ছাত্রদের দ্বারা। সেখান থেকে হচ্ছে 18 জুলাই হচ্ছে যখন আমরা বাসায় ফিরি, তখনই হচ্ছে একদম পুরো দমে ওয়াইফাই, ব্রডব্যান্ড সব কিছু হচ্ছে বন্ধ করে দেওয়া হয়। তো এই যে 18 জুলাই আমরা দেখলাম, এর আগে হচ্ছে 15 তারিখ থেকে শহীদ হওয়া শুরু করলো। 18 তারিখও হচ্ছে আমার খুব শিওরলি আমি মনে করতে পারতেছি না, তবে শহীদ হয়েছে কিনা খেয়াল নেই। 18 জুলাই অনেক হত্যাকাণ্ড ছিল যতটুকু মনে পড়ে। তো এরপরে আমরা যারা আমার ফ্রেন্ড সার্কেল ছিল, আমরা বনশ্রী সবাই আমরা হচ্ছে চিন্তা করলাম এখন হচ্ছে 19 জুলাই কি করব, যেহেতু হচ্ছে আমাদের ব্রডব্যান্ড নাই, এত বড় একটা জিনিস হয়ে গেল, আমরা হচ্ছে তো চুপচাপ বসে থাকতে পারি না। তার উপর হচ্ছে 19 জুলাই হচ্ছে জুমার দিন। আমি হচ্ছে একদম সকাল সকাল উঠে হচ্ছে 19 তারিখ সকালবেলা উঠেই ফ্রেন্ডদের বাসায় গেলাম, যে সবাই আলোচনা করলাম যে এখন আমরা আসলে কী করব, কোনো কর্মসূচি নেই, কিছু নাই। আসলে আমরা এইবার যদি হচ্ছে না পারি আমরা এই শেখ হাসিনাকে নামাইতে, আর কখনোই হচ্ছে আমরা পারবো না, সম্ভব না। তো হচ্ছে এইগুলো আলোচনা করতে করতেই হচ্ছে আমরা হচ্ছে জুমার নামাজ চলে আসলো। আমরা হচ্ছে ঠিক করলাম, আমরা ওই দিন হচ্ছে কোনো নির্দেশনা ছিল না যে 19 তারিখ আসলে কী করবো আমরা, কিন্তু হচ্ছে আমরা ফ্রেন্ডরা সবাই ঠিক করলাম যে আমরা যাবো, যেমনি হোক, কে আসবে জানি না, কিন্তু আমরা রামপুরা 19 তারিখে থাকবো। জুমার নামাজের দিনে হচ্ছে আমরা পুরাপুরি হচ্ছে সব কিছু নিয়ে বনশ্রী একটা মসজিদে চলে গেলাম, এ ব্লকের একটা মসজিদে। সেখান থেকে হচ্ছে জুমার নামাজের পর হচ্ছে যখন আমরা বনশ্রী মেইন রোড ধরে হাঁটতেছি, আমরা একের পর এক দেখতেছি রামপুরা মেইন রোড থেকে আহত মানুষ, গুলিবিদ্ধ মানুষ রিকশায় করে, হেঁটে, দৌড়ে সবাই হচ্ছে আসতেছে ফরাজিতে সবাই একের পর একটা হচ্ছে মানুষ নিয়ে আসতেছে, গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় মানুষ। আমরা সামনের দিকে হাঁটতেছি আর এগুলো দেখতেছি। তো একটা সময় হচ্ছে আমরা যখন সি ব্লকের বনশ্রী সেন্ট্রাল মসজিদ বলা হয় যেটাতে, সেই মসজিদে আসি। আমরা হচ্ছে ঠিক করি যে আমরা মসজিদে হচ্ছে মাইকিং করব। তখন হচ্ছে আমরা খুব বেশি মানুষের রাস্তা দেখতে পাচ্ছিলাম না, তো আমার ফ্রেন্ডরা হচ্ছে ঠিক করে আমরা মসজিদে মাইকিং করব, পুরো বনশ্রী মানুষকে হচ্ছে নিচে নামতে হবে। কিন্তু খুবই হচ্ছে দুঃখজনক ব্যাপার ছিল, তৎকালীন এই কিছু কিছু মসজিদ হচ্ছে তখন এই এলাকার কিছু আওয়ামী লীগ নেতাদের আন্ডারে চলতো। তারা হচ্ছে আমাদের মসজিদের যারা কর্মরত ছিল, তারা কোনোভাবেই হচ্ছে আমাদের মসজিদের মাইক ব্যবহার করতে দেয় নাই। খুবই দুঃখজনক একটা ব্যাপার ছিল।
সেই জায়গাতে হচ্ছে আমরা খুবই হতাশ হয়ে আমরা হচ্ছে বের হয়ে আসি আবার। এরপর হচ্ছে আমরা রামপুরার দিকে আগাইতে থাকি। সেই দিনটা হচ্ছিল রামপুরা বনশ্রীর সবচেয়ে ভয়াবহ একটা দিন, 19 জুলাই। আমরা হচ্ছে যখন আগাই 18 জুলাই বনশ্রীতে এত ভয়াবহ অবস্থা, সেখানে পুলিশ কোনো রকম সুবিধা করতে পারে নাই। এই কারণে 19 তারিখ ছিল বনশ্রী এলাকাটা পুলিশদের টার্গেট, যে এই জায়গায় কীভাবে হামলা করা যায়। তো 19 তারিখে হচ্ছে আমরা যখন আগাই এই ব্লকের সেই দিকটায় হচ্ছে অলরেডি গোল চত্বরে পুলিশ অবস্থান নিয়েছিল। পুলিশ হচ্ছে ক্রমাগত সামনে আগাই নিয়ে গুলি করতেছিল। পুলিশের সাথে ওই দিন বিজিবি ছিল এবং অন্যান্য পোশাকধারী ছিল, যেগুলো হচ্ছে সচরাচর দেখা যায় না। তো কিছু ছাদেও হচ্ছে কিছু বিল্ডিংয়ের ছাদেও তখন অবস্থান ছিল সেখানের পুলিশের। তো সেই জায়গায় হচ্ছে 19 তারিখ আমি বাসায় ফিরতেছি না দেখে হচ্ছে আম্মু কয়েকবার ফোন দেয় সেখান থেকে যে তুই কই। তো এরপর হচ্ছে হঠাৎ করেই হচ্ছে উপরে হচ্ছে ড্রোন, অনেকবার ড্রোন হচ্ছে যাওয়া আসা করতেছিল। তো আমি হচ্ছে আম্মু আমাকে ফোন দিয়ে হঠাৎ করে যে আমরা হচ্ছে আমি মানে আম্মু আর আমার বোন প্লাস আমার খালামণি তিনজনই হচ্ছে চলে আসে সেখানে। হঠাৎ করে আমাকে ফোন দেয় যে আমি হচ্ছে বনশ্রী আসছি, তুই কোথায়, এই ব্লকে আসছি। তখন আমি ওদেরকে বলি যে টপ 10-এর সামনে আছি, আমি চলে আসো ওইখানে। তখন আমি ওদেরকে খুঁজতে টপ 10 থেকে একটু সামনে আগাই একটা গলির ভিতরে। তখনই হচ্ছে হঠাৎ করে হচ্ছে খেয়াল করি কোনো একটা ছেলে হচ্ছে আমাদের রামপুরা মেইন রোড থেকে বনশ্রী ঢুকার পথে এই ব্লকের প্রথম যে গলিটা সেখানে একটা বড় একটা গেট ছিল, কোনো একটা ছেলে সেই গেটটা হচ্ছে তালা মারতেছে। তখন আমি জিনিসটা দেখে খুব অবাক হই এবং আমি দেখে আবার সামনে আগে গেছিলাম গেটের দিকে যে কি হইতেছে। তখনই তালা লাগানোর সাথে সাথে মানুষ হুড়মুড় করে ওই গলির ভিতরে দৌড়। আর আমি ওই জায়গায় হচ্ছে মানুষকে দেখে একটা বিল্ডিংয়ের গেটের সামনে হচ্ছে দাঁড়ায় যাই। তখন হচ্ছে ছেলেটা, ওই যে ছেলেটা তালা লাগাচ্ছিল সে তালা লাগায় হচ্ছে ওইদিকে দৌড় দেয় এবং আমি গেটের সামনে দাঁড়ায় ছিলাম। আমার সামনেটা জাস্ট একটা দেয়াল ছিল, আমি ওখান থেকে দেখতেছিলাম বিজিবি চলে আসছে। সেখান থেকে বিজিবি আমার ওদের সেমি অটোমেটিক রাইফেল ছিল, চাইনিজ রাইফেলগুলো, যেটা একটা একটা করে শট আসতো, সেগুলো দিয়ে হচ্ছে মানুষের উপর গুলি করতেছে, লিটারালি গুলি করতেছে। আমি দেখতেছিলাম দাঁড়ায়। তখন আমি চিন্তা করলাম এখানে আমি দাঁড়াইলে হচ্ছে আমি হয়তো বাঁচতে পারবো না, আমাকে হচ্ছে কোনোভাবে দৌড় দিতে হবে, কারণ ওরা এখনই গেটগুলো ভেঙে চলে আসবে। প্লাস হচ্ছে গেটের দুই দিকটায় অনেকটা ফাঁকা জায়গা ছিল যেখানে কেউ একটু চেষ্টা করলে চলে আসতে পারবে। তখন আমার মাথায় শুধু কাজ করতেছিল আমাকে দৌড় দিতে হবে কোনোভাবে। তখন মানুষ অলরেডি চলে গেছে, পুরো ফাঁকা রাস্তা। আমি সেই অবস্থাতেই, আমার কাছে এখন মাঝে মাঝে মনে হয় হয়তো আমি একটা বোকার মতো কাজ করছিলাম, আমি সেই অবস্থাতেই সেখানে হচ্ছে একটা দৌড় দিই এবং দৌড় দেওয়া অবস্থায় আমার পিছন থেকে গুলি তখনও 2-3টা ফায়ার করে। কিন্তু হয়তো আল্লাহর রহমত ছিল ওই জায়গায়, আমার গায়ে কোনো গুলি লাগে নাই। আমি যখন দৌড় দিয়ে একটু সামনে আগাই দেখি মানুষ একজনের উপর একজন পড়ে গেছে, হুড়মুড় করে দৌড়ের কারণে সবাই এক একজন পড়ে গেছে। ওইখানে প্রায় 4-5 জন গুলিবিদ্ধ হয় এবং আমার সামনে একজনের পায়ে গুলি লাগে, তার রক্তাক্ত অবস্থা, সে রাস্তায় পড়েছিল শুধু, তার মানে গুলি লেগে হচ্ছে পায়ে মানে অনেকটা মাংস বের হওয়া অবস্থা। সেই জায়গা থেকে ওকে রিক্সা নিয়ে চলে যাওয়া হয়। তখন আমার মাথায় হঠাৎ করে খেয়াল আসে আম্মু তো, আমি তো আম্মুকে বলছিলাম টপ 10-এর সামনে আসো, আম্মু কোথায়? তখন আমার মাথায় কাজ করে, তখন আমি তাড়াতাড়ি করে আম্মুকে আবারও ফোন দিই, তোমরা কোথায়? আম্মুরা ঠিক ওই রোডেই একটা বিল্ডিংয়ের একটু সামনে, মানুষ যেখানে দৌড়ে থামছিল ওই একটা গেটের ভিতরে আমি সামনে আগে হঠাৎ করে আম্মুকে পাই যে ওরা ওইখানে। তো পরে হচ্ছে গিয়ে আমি আম্মুদেরকে নিয়ে তাড়াতাড়ি হচ্ছে ওইখান থেকে হচ্ছে বের হয়ে যাই। এখন কি করব, কোথায় কোন দিকে যাব? বিজিবি তখন অলরেডি বনশ্রী রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে ঢুকে গেছে। আমার ফ্রেন্ডরা আমাকে একে ফোন দিচ্ছে, ওরা খুঁজে পাচ্ছে না, কেউ কাউকে খুঁজে পাইতেছি না। পরে ওদের সবাইকে নিয়ে হচ্ছে দৌড়াইতে একটা সময় হচ্ছে আমি এক ফ্রেন্ডকে পাই। তখন হচ্ছে সবার বাবা মা চলে আসে, সব ফ্রেন্ডের। তখন আমরা এক ফ্রেন্ডের বাসায় গিয়ে হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে চলে যাই, আশ্রয় নিই। সেটাও হচ্ছে একদম মেইন রোডের সাথে ছিল। তখন আমি একা হইলে হয়তো হচ্ছে কোনো রকম আমার টেনশন থাকতো না, কিন্তু আমার সাথে আমার আম্মু আপু সবাই চলে আসছে। ওই জায়গায় নিয়ে ওর এক ফ্রেন্ডের বাসায় হচ্ছে ওই দিন রাতটা ছিলাম, 19 জুলাই রাত। ওই দিন রাত পর্যন্ত হচ্ছে আমরা বনশ্রী পুরা রেসিডেন্সিয়াল এরিয়ায় বিজিবি হচ্ছে প্রতি অলিগুলিতে ঢুকে হচ্ছে সব জায়গায় চেক করছিল কোথায় স্টুডেন্টরা আছে। তখন আমরা হচ্ছে নিজেদের বাসায় কীভাবে যাব সেই সুযোগটা পাচ্ছিলাম না। পরে হচ্ছে রাত 9টার পরে গিয়ে হচ্ছে আমরা রাতের অন্ধকারে হচ্ছে গলি দিয়ে হচ্ছে নিজেদের, আমার ফ্রেন্ডের বাসা থেকে আমার বাসা প্রায় 20 থেকে 25 মিনিট হেঁটে গেলে, সেখান থেকে হচ্ছে আমি আম্মুদের নিয়ে আস্তে করে হচ্ছে বের হয়ে যাই। আমরা কিছু দূরের সামনে গাড়ি হচ্ছে একটা অটো নিয়ে হচ্ছে বাসায় কোনোভাবে হচ্ছে পৌঁছাতে পারি। সেদিন থেকে ওই দিনটা হচ্ছে সেই দিনগুলোতে নিজেকে মানসিকভাবে কিভাবে সামলিয়ে রাখতেন সেই সময়, যে দিনগুলো গিয়েছে সেই সময়?
সেই যেটা হচ্ছে 16 তারিখের পর যেই হচ্ছে আবার 17 তারিখ হচ্ছে আমাদের হল ভ্যাকেন্টের নির্দেশ দিল। 17 তারিখ হচ্ছে হল ভ্যাকেন্টের জন্য ডিউতে ঢাকা ইউনিভার্সিটিতে বিজিবি পুলিশ সহ, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, ওই দিন হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে সব জায়গায় হচ্ছে পুলিশ হামলা করলো হলের মধ্যে। এবং আমরা ওই দিন 17 তারিখ হচ্ছে সবাই বুয়েটে কিভাবে হচ্ছে হলটা ধরে রাখা যায় সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা সবাই ডিএসডব্লিউ স্যার সহ অনেক 2-1 স্যার ছিলেন, তাদের সাথে হচ্ছে আমরা দফায় দফায় হচ্ছে মিটিংয়ে তখন ব্যস্ত। সেই জায়গা থেকে হচ্ছে আমরা একটু পরপর হচ্ছে নিউজ পাচ্ছিলাম যে তখনও হচ্ছে ইন্টারনেট স্লো করে দিয়েছে অলরেডি। তো আমরা সেইখান থেকে হচ্ছে নিউজ পাচ্ছি একটু পরপর, সব নিউজ তো আসতেছিল ইন্টারনেট স্লো থাকার কারণে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উমুক হলে হামলা হচ্ছে, ডিউতে উমুক হলে হামলা হচ্ছে, ডিউ থেকে হচ্ছে সবাই বলতেছিল যে আপনারা সবাই আসেন চারপাশ থেকে। কিন্তু হচ্ছে আমরা এতটা অসহায় ছিলাম যে বুয়েটে আমরা তখন 40 থেকে 50 জন ছিলাম। সেই জায়গায় হচ্ছে মানে আমরা নিজেদের হল রক্ষা করব নাকি পাশে ডিউতে হচ্ছে একবার যাব, সেই অবস্থাটা আমাদের ছিল না, খুবই অসহায় অবস্থা ছিলাম। তো ওই শ্রদ্ধেয় দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলতে চান? ক্যামেরা থেকে একটু তাকিয়ে বলুন। প্রথমত বলতে চাই হচ্ছে আমি চাই হচ্ছে সবাই এসে কথা বলুক, নিজেদের জুলাইয়ে ওনারা কি কি ফেস করেছে সেটা হচ্ছে পরবর্তী জেনারেশনের জন্য রেখে যাক। আমরা যেভাবে দেখেছি যে 71-এ আমাদের মুক্তিযুদ্ধে কি কি হয়েছিল সেগুলোর হচ্ছে সব কিছু প্রপারলি আমাদের লিখিত না হয় বা লিপিবদ্ধ না হওয়ার কারণে সেগুলো নিয়ে হচ্ছে অলরেডি অনেক কন্ট্রোভার্সি তৈরি হয়ে গিয়েছে। আমরা চাই না এই জুলাই জিনিসটা নিয়ে হচ্ছে যাতে কন্ট্রোভার্সি হোক। তাই হচ্ছে আমি সবাইকে বলবো সবাই নিজে থেকে এসে নিজেদের কথাগুলো বলুক, তারা কি ফেস করেছে, পরবর্তী জেনারেশন জিনিসগুলোকে আরও জানুক, তারা যাতে হচ্ছে দমে না যায়। যেমন হচ্ছে 71-এর পর একটা লং টাইম পরে হচ্ছে মানুষের হচ্ছে একটা আন্দোলন সংগঠিত করতে অনেক সময় লেগেছে। এই জিনিসটা হচ্ছে যাতে আমরা জিনিসগুলোতে যাতে ভুলে না যাই, যাতে নিজের কাজে অনেক বেশি ব্যস্ত না হয়ে যায়, যাতে হচ্ছে চারপাশে কি হচ্ছে সেই জিনিসটার খোঁজ খবর আমাকে রাখতে হবে। তাই হচ্ছে আমি সবাইকে বলবো সবাই নিজেদের গল্পগুলা বা কাহিনীগুলা আরও বেশি করে এসে বলুক, এটাই বলা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 2024 সালে আবরার ফাহাদ ভাই শহীদ হওয়ার মধ্য দিয়ে এক নতুন বুয়েটের সূচনা হয়। সেই নতুনত্ব টিকিয়ে রেখেছে বর্তমান শিক্ষার্থীরা। 2024 সালের মার্চ মাসে তৎকালীন ছাত্রলীগ বুয়েটের ছাত্র রাজনীতি অনুপ্রবেশ করাতে চাইলেও শিক্ষার্থীদের তোপের মুখে ব্যর্থ হয়। বুয়েটে জুলাই শুরু সেই মার্চেই, যার পরিণতি পায় আগস্টের 5 তারিখ। স্বৈরাচার বিরোধী এই আন্দোলনে বুয়েটের শিক্ষার্থীদের ছিল ব্যাপক অংশগ্রহণ। এতক্ষণ আপনারা তাদের গল্পই শুনছিলেন। তাদের গল্পগুলো হারাতে দিবেন না। নিজের দেশকে ভালোবাসুন, দেশের মর্যাদাকে সবার উপরে রাখুন। আমি জাহিদ হাসান শান্ত, এতক্ষণ ছিলাম বুয়েট মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস ক্লাব থেকে। ধন্যবাদ সবাইকে।